নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের রিপোর্ট রাইটিং এর উপরে ক্লাসটি দেব এবং আজকে আমার এই রাইটিং স্কিলের উপরে তৃতীয় ক্লাস। এর আগে আমি অলরেডি দুটো রিপোর্ট কিভাবে লিখতে হয় অর্থাৎ অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এবং প্রোগ্রাম রিলেটেড রিপোর্ট কিভাবে লিখতে হয় আমি একটা ফরম্যাট করে দিয়েছি এবং যে ফরম্যাট করে দিয়েছি সেই ফরম্যাটটা যদি আপনার জানা থাকে তাহলে যে কোনো রিপোর্ট যাই আসুক না কেন, অর্থাৎ প্রোগ্রাম রিলেটেড রিপোর্টগুলো যেটা দিয়েছি সেই প্রোগ্রাম রিলেটেড যাই আসুক না কেন আপনারা কিন্তু সেইগুলো কিন্তু করে ফেলতে পারবেন এবং অ্যাক্সিডেন্টাল রিপোর্টে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু করে ফেলতে পারবেন। আজকে যেটা দেব সেটা হচ্ছে সাইক্লোন রিলেটেড যে টাইম মানে আমাদের টপিকগুলো আছে, যেমন বুলবুল যেটা রিসেন্ট পশ্চিমবঙ্গে ঘটে গেছে, ফণী যেটা উড়িষ্যায় ঘটেছিল, তিতলি, হুদহুদ, এইগুলো যে ঘটেছে, এই ধরনের সাইক্লোন আসলে মানে রিপোর্ট আসলে সাইক্লোন রিলেটেড তাহলে আমি কিভাবে লিখবো সেই একটা ফরম্যাট জেনে নিন। এই ফরম্যাটটা যদি আপনার মাথায় থাকে তারপরে আপনাকে এই ফরম্যাটটা হচ্ছে বেসিক। এই ফরম্যাটটার উপরে বেস করে আপনি যা যা পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো বেস করে লিখে আপনার মোটামুটি 120-150 ওয়ার্ডের মধ্যে লেখা হয়ে যাবে। তো চলুন তাহলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই সাইক্লোন রিলেটেড রিপোর্টের উপরে ক্লাসটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাইক্লোন রিলেটেড আপনাদের রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটি আমি আপনাদের করিয়ে দিচ্ছি। এই সাইক্লোন অর্থাৎ আপনাকে যে কোনো দিতে পারে, ফণী দিতে পারে, আপনাকে দিতে পারে বুলবুল দিতে পারে, আপনাকে হুদহুদ দিতে পারে, যাই দিক না কেন সাইক্লোন রিলেটেড রিপোর্ট আসলেই আপনি ঠিক এই রকম লিখবেন। দেখুন আমি কি ফরম্যাটটা করেছি, প্রথমে সাইক্লোন লিখেছি, এবার যদি ফণী সাইক্লোন আসে, মনে করুন বুলবুল নিয়ে লিখতে দিল, তাহলে আপনি কি লিখবেন? এখানে হেডিং করবেন একটা, এবং আমি বলেছি হেডিংটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবেন এবং হেডিং এর নিচে কোনো আন্ডারলাইন করবেন না, এটা হচ্ছে ফার্স্ট। বোঝা গেল? তারপরে ঠিক এর নিচে লিখবেন বাই এ স্টাফ রিপোর্টার বা বাই নেম, আপনার নাম, বাই, যদি আপনার নাম না লিখতে থাকে পরীক্ষার সময় দেখবেন লেখা থাকে পরিবর্তে এক্স ওয়াই জেড লিখুন, তাহলে আপনি যে কোনো এক্সও লিখতে পারেন, ওয়াই জেড বা লিখতে পারেন। বোঝা গেল? তাহলে আমি তিনটেই বললাম, যেটা খুশি আপনার মন পছন্দ যেটা হয় আপনি লিখবেন। লেখার পরে একদম বাঁদিকে নিচে একদম চলে আসবেন, সেখানে আপনাকে যে জায়গাটিতে লেখা হচ্ছে, মনে করুন কলকাতা আমি দিয়েছি, এখানে কলকাতা, ঠিক আছে? তাহলে আপনি কলকাতা লিখলেন। লিখে এবার মনে করুন এখানে আমি যেদিনকে পেপারটি পাবলিশড হবে সেদিনকে রিপোর্টটি পাবলিশ, সেই দিনের ডেটটা দিতে হবে। যেমন আমি মনে করুন এই রিপোর্টটা যেদিনকে ঘটেছিল, ঘটনাটা যেদিনকে ঘটেছিল ঠিক তার আগের দিন, অর্থাৎ আপনাকে পরীক্ষার সময় দিয়ে দেবে এটি ঘটেছিল 19 মার্চ, তাহলে আপনাকে রিপোর্টটা লিখতে হবে কবে? 20 তারিখে আপনাকে রিপোর্টটা পাবলিশড হবে, তাহলে 20 তারিখের ডেটটা আপনাকে দিতে হবে। অর্থাৎ এইখানে, অর্থাৎ কোশ্চেনে আপনাকে যে পয়েন্টে যে ডেটটা দেওয়া থাকবে ঘটেছিল তার ঠিক পরের দিনে আপনার রিপোর্টে এখানে ডেটটা দিতে হবে, এটা যেন মাথায় থাকে। বোঝা গেল? এবার আমি রিপোর্টটা লেখা শুরু করছি, কারণ এই রিলেটেড রিপোর্ট কিন্তু আমি কিন্তু আগেও অ্যাক্সিডেন্টাল রিপোর্টে কিন্তু আমি পুরো ফরম্যাট কিভাবে লিখতে হয়, ফরম্যাটে কিন্তু আলাদা করে নাম্বার থাকে, সেগুলো আমি ডিসকাস করেছি। যারা ক্লাসটি দেখেননি আপনারা অবশ্যই ক্লাসটি একটু দেখে নেবেন মনে করে। তো প্রথমে আমি লিখছি এ ডিভাস্টেটিং, এ, ঠিক এখান থেকে আবার লেখা শুরু করব। এ, আপনারা আমার সাথে সাথে লিখতে থাকুন। এ ডিভাস্টেটিং, এ ডিভাস্টেটিং। এবার আমি ব্র্যাকেটে লিখছি নেম অফ দ্য স্ট্রং, নেম অফ দ্য স্ট্রং, নেম অফ দ্য স্ট্রং, নেম অফ দ্য স্ট্রং। অর্থাৎ অর্থাৎ আমি ঝড়টার নামটা কি এখানে দিতে হবে, আমি এখানে কিন্তু দিচ্ছি না, আমি কিন্তু এরকম ব্যাকেট দিয়ে দিয়ে যাচ্ছি। পরীক্ষার সময় আপনারা শুধু এই টাইপের পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন কোন জায়গাটা স্ট্রমটা লিখতে হবে, কারণ এখানে ফোনিও দিতে পারে, বুলবুলও দিতে পারে, তাই আমি লিখে দিলাম নেম অফ দ্য স্ট্রম। এইবার স্ট্রাক, STRUC, স্ট্রাক দা, এবার এখানে চলে আসবেন দা ভাস্ট এরিয়া, দ্য ভাস্ট এরিয়া অফ, এবার এখানে কি করবেন? নেম অফ দ্য অ্যাফেক্টেড প্লেস, নেম অফ দ্য অ্যাফেক্টেড অ্যাফেক্টেড প্লেস। অর্থাৎ আমি কালো কালি দিয়ে যে জায়গাগুলো লিখবো মাঝে মাঝে,
সেইটা হচ্ছে আপনার জায়গাটা, যে নাম বলে দেবে পরীক্ষার কোশ্চেনের, আপনার কোশ্চেন পেপারে পয়েন্টে সেই জায়গাটার নামটা আপনাকে লিখতে হবে। মনে করুন আমি বলছি, এ ডিভাস্টেটিং ফোনি স্ট্রাক দ্য ভাস্ট এরিয়া অফ গোপালপুর রিজিয়ন অফ উড়িষ্যা গোপালপুর রিজিয়ন অফ দ্য স্টেট অফ উড়িষ্যা। এটা আমি লিখলাম। ঠিক এই জায়গাটা লিখতে হবে নেম অফ দ্য অ্যাফেক্টেড প্লেস। ওকে, তারপরে ইয়েস্টারডে কবে ঘটেছিল, যেহেতু যে 20 তারিখে লেখা হচ্ছে, আমি কি বললাম 19 তারিখে আপনাকে হয়তো যেটা দেবে তার পরের দিন আমি লিখি, তাহলে ইয়েস্টারডে, অর্থাৎ ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট, এবার টাইমটা আপনাকে দিতে হবে কোন টাইমে ঘটেছিল। মনে করুন 11 PM, কি রাত্রির 12টা, কি রাত্রির 9টা, যে টাইমটা আপনাকে কোশ্চেনে দেবে সেই টাইমটা এখানে আপনাকে মেনশন করতে হবে। বোঝা গেল? এই হয়ে গেল আপনার প্রথম পয়েন্টের পার্ট শেষ। এইটা একটা পয়েন্ট আপনাকে দেবে, এরপর একটু ড্যাশ দেওয়া থাকবে, আবার একটা পয়েন্ট দেবে। অর্থাৎ এ ডিভাস্টেটিং সাইক্লোন, বা আমি লিখলাম ফণি সাইক্লোন, মানে যে কোনো সাইক্লোন আসলো, ফণি বুলবুল যাই দিক, আপনি এখানে সেই জায়গার স্টর্মটার ঝড়টার নাম লিখবেন। লেখার পরে তারপরে লিখবেন স্ট্রাক দ্য ভাস্ট এরিয়া অফ, এবার জায়গাটার নাম, ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট কোন টাইমটা। বোঝা গেল? পরের যে পয়েন্টটা দেবে আপনাকে, সেটা হচ্ছে যে কি কারণে মেজর, কত উইন্ডের ঝড় ছিল, মানে কত স্পিডে ঝড়টা এসেছিল, কি করেছিল, সেই রিলেটেড দেবে। তাহলে সেইখান থেকে আমি কি পয়েন্ট দেবো, লিখবো দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং, দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং। এবার ব্যাকেটে দিতে হবে মেজার অফ স্পিড, মেজার অফ স্পিড, অর্থাৎ কত স্পিডে ঝড়টা বয়েছিল। অর্থাৎ আপনি লিখলেন দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার বয়েছিল, সেটা লিখলেন এখানে মেজার অফ দ্য স্পিড। মেজার অফ স্পিড মানে একটা আপনাকে সংখ্যা লিখতে হবে, যে সংখ্যাটা আপনাকে পরীক্ষার হয়ে বলে দেবে। মনে করুন 80 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আপনি লিখলেন কিলোমিটার পার আওয়ার। এই একটা হলো। থান্ডার অ্যান্ড লাইটিং, থান্ডার, THUNDER, থান্ডার অ্যান্ড লাইটিং, থান্ডার অ্যান্ড lightning, thunder and lightning, thunder and lightning made the situation, thunder and lightning made the situation more awkward, the low depression in Bay of, এবার নেম অফ দ্য বেটা দিতে হবে, বে অফ, এখানে নেম অফ দ্য বে ওয়াজ, মনে করুন বঙ্গোপসাগর দিয়ে বইছিল বা আরব সাগর দিয়ে বইছিল, সেটা পরীক্ষার সময় আপনাকে যেটা দেবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি লিখে দিয়েছি বে অফ আরবিয়ান সি, বে অফ আপনার ইন্ডিয়ান ওশিয়ান, এগুলো লিখতে হবে, বা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, যেটা দেবে সেটা আপনাকে লিখতে হবে। বে অফ দিয়ে আমি লিখে দিলাম নেম অফ দ্য বে, মানে কোন এটার নাম, মহাসাগর বা সাগরের নাম। ওয়াজ দ্য মেইন কজ বা রিজন অফ দিস ডিভাস্টেটিং, এবার নেম অফ দ্য স্টর্ম, মানে ডিভাস্টেটিং ফণি বা বুলবুল, তাই এখানে আমি নেম অফ দ্য
স্ট্রম দিয়ে দিলাম, তাহলে আমি ফুল স্টপ করলাম। তাহলে এই পর্যন্ত আমি যেটুকু লিখলাম সেটুকুতে দেখুন আমি কি বোঝাতে চাইলাম। তাহলে আমি প্রথমে আরেকবার একটু আমি বলে দিই, কারণ এটা আমি মুছবো আবার নেক্সট শুরু করব। এ ডিভাস্টেটিং নেম অফ দ্য স্ট্রম, অর্থাৎ আপনাকে কি লিখতে হবে, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এ ডিভাস্টেটিং, মনে করুন এখানে ফোনি, আমি লিখলাম ফোনি, স্ট্রাক দ্য ভাস্ট এরিয়া অফ গোপালপুর রিজিয়ন অফ উড়িষ্যা, স্টেট অফ উড়িষ্যা yesterday at about 9 p.m. অর্থাৎ গতকাল 9টার সময় একটি বিধ্বংসী ঝড়, আমি কি নাম বলেছি, যে বিধ্বংসী ফণী ঝড় উড়িষ্যা উপকূলের বা উড়িষ্যা রাজ্যের গোপালপুর এরিয়াতে কি হয়েছিল, যে গোপালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল রাত্রি 9টার সময়। দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং, মানে 80 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বয়েছিল। থান্ডার অ্যান্ড লাইটনিং মেড দ্য সিচুয়েশন মোর অ্যাকওয়ার্ড, অর্থাৎ বিদ্যুৎ এবং বজ্রপাত অবস্থার আরো অবনতি ঘটায়, দ্য লো ডিপ্রেশন, অর্থাৎ বঙ্গোপসাগর, দ্য লো ডিপ্রেশন অফ দ্য বে অফ, নেম অফ দ্য বে আমি বললাম যে বে অফ দ্য বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে এই ঝড়টি ওয়াজ দ্য মেইন কজ অফ দিস ডিভাস্টেটিং ফনি, অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্ন চাপের ফলে এই ঝড়টি তৈরি হয়েছিল। তাহলে এইটুকু জায়গার মধ্যে আপনাকে খুবই সিম্পল ইংলিশে আমি লিখেছি, খুব হাইফাই ইংলিশে লিখিনি, কারণ অনেক হাইফাই ইংলিশে লিখলে পরীক্ষার সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং পার্টিকুলার প্রতিটা পয়েন্টে যদি গ্রামার ঠিকঠাক না হয় নাম্বার কাটা শুরু হয়। সুতরাং সিম্পল সেন্টেন্সে লিখবো যাতে নাম্বারটা আমার 60% ক্যারি করে যায়। তারপরের যেটা আমি লিখবো ঠিক এরপরে, এটা আমি মুছে দিচ্ছি, পরেরটিতে আসো। বন্ধুরা যতটুকু লেখালাম তারপরে আপনার যে পয়েন্টটি থাকবে পরীক্ষায় সেটি হচ্ছে যে বলে দেবে যে এতজন মারা গেছে। প্রথমে তাহলে আমি কি করলাম, যে কোথায় ঘটনাটা ঘটেছিল, কটার সময় ঘটেছিল, কি ঘটেছিল, কোন জেলাকে বা কোন রাজ্যকে এফেক্টেড করেছিল সেইটা। পরের যেটা আমি পয়েন্টে থাকবে যে কি কারণে ঘটনাটা ঘটেছিল, কজটা কি। তারপরে ঢুকবে যে কতজন মারা গিয়েছিল, এইগুলো হচ্ছে পয়েন্ট আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এখন যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে কতজন এটাতে মারা গিয়েছিল। তো লিখুন, এখানে যেটা লিখতে হবে সেই পয়েন্টটাকে বেস করে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে at least at least at least এবার নাম্বার অফ দ্য ডেট, নাম্বার অফ ডেট অর্থাৎ কতজন মৃত্যু ঘটেছিল, আমি ধরে নিলাম যে এতজন, এখানে লিখলাম অ্যাটলিস্ট 50%, 50% বা 50 পিপল, 50% বা এত পিপল, 50 নাম্বার অফ পিপল, এখানে আমি দিয়ে দিলাম হয়তো 50 নাম্বার অফ পিপল were killed and, অর্থাৎ নাম্বারটা কিন্তু আমি দিলাম, এবার আপনাকে পরীক্ষার সময় যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। বোঝা গেল কতজন মারা গিয়েছিল, আপনি লিখবেন অ্যাটলিস্ট, আমি দিলাম 50, লিখেছি 50 নাম্বার অফ পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান, এখানে এবার আমি কি লিখবো, নাম্বার অফ ইনজিওর্ড। তাহলে আমি এখানে কি লিখলাম, অ্যাটলিস্ট 50 নাম্বার অফ পিপল ওয়ার কিল্ড অ্যান্ড মোর দ্যান, এখানে আমি লিখলাম 200 নাম্বার অফ পিপল ওয়ার ইনজিওর্ড। বোঝা গেল। এবার হচ্ছে জাস্ট আফটার, এর পরে আমি লিখছি জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট, just after the incident, army
many welfare societies many welfare societies and a large number of common তাহলে কি হলো and a large number of common folk of the এবার যে ডিস্ট্রিক্ট মনে করে যেখানে লিখেছিলাম যে গোপালপুর ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ উড়িষ্যা সেরকম লিখলাম আমি এখানে কমন ফোক অফ এবার ডিস্ট্রিক্টটার আপনাকে নাম দিতে পারেন বা সেই আপনি নাম না দিয়ে আপনি লিখলেন কমন ফোক অফ দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই ডিস্ট্রিক্টটা তো আপনি একবার লিখেইছেন সুতরাং আর বারবার করে এই ডিস্ট্রিক্টটার নাম লেখার দরকার নেই কমন ফোক অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়্যার engaged in rescue operation তাহলে আমি এটুকু আমি বলে দিই কি করলাম তাহলে আমি এখানে যেটা করলাম যে at least number of the dead অর্থাৎ আমি লিখলাম 50 number of the people were killed and more than 200 number of people were injured অর্থাৎ at least 50 জন মানুষ মৃত হয়েছিল এবং মোর দ্যান 200রও বেশি মানুষ ইনজিওর্ড অর্থাৎ আহত হয়েছিল জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট এই ঘটনার পরে আর্মি অর্থাৎ আমাদের সেনাদল মেনি ওয়েলফেয়ার সোসাইটিস অর্থাৎ সমস্ত সমাজসেবী সংস্থা অ্যান্ড এ লার্জ নাম্বার অফ কমন ফোক অফ দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার একটা মানে রাজ্যের বা যে জেলার অনেক সাধারণ লোকজন যারা অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়ার এঙ্গেজড ইন রেস্কিউ অপারেশন যারা এই উদ্ধার কার্যে সামিল হয়েছিলেন বোঝা গেল এবার পরের যেটা আমি লিখবো এগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে কি কি পয়েন্ট আমি বললাম প্রথমে বললাম কোন কি এসছিল কোন ঘটনা ঘটেছিল কখন ঘটেছিল কোন জেলায় ঘটেছিল কোন স্টেটে ঘটেছিল এই একটা রিলেট তারপরে কি হলো তারপরে কি না কেন কারণটা কি কারণের পরে আমি কি বললাম কারণের পরে বললাম যে এই কারণে ঘটনাগুলো ঘটেছিল এইবার ওই কারণটা বলার পরে তারপরে আমি বললাম যে কতজন মারা গিয়েছিল আর কতজন আহত হয়ে গিয়েছিল এটা হচ্ছে কমন ফেনোমেনন এগুলো লাগবেই এই পয়েন্টগুলো থাকবেই এবার এগুলোকেই আপনাকে এলাবোরেট করে বলতে হবে কতজন মারা গিয়েছিল মারা যাওয়ার পরে তারপরে উদ্ধার কার্য করতে কারা কারা এলো এই উদ্ধার কার্য শেষ তারপরে এবার কি হচ্ছে সেটা একটু দেখে নিন এঙ্গেজ রেস্কিউ অপারেশন হলো এইবার the injured person এবার আমি লিখছি the injured person were taken এই পর্যন্ত আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এবার এই পোরশনটা দেখে নিন the injured person were taken away to the nearest hospitals এবার এখানে অনেক সময় আপনি হসপিটালের নামটাও দিয়ে দিতে পারেন নেম অফ দ্য হসপিটাল হলো তাহলে কি হলো জিনিসটা দ্য ইনজিওর্ড পারসন ওয়্যার টেকেন অ্যাওয়ে টু দ্য নিয়ারেস্ট হসপিটালস এবার হসপিটালের নাম অর্থাৎ আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এরপরে the roast affected areas where এবার সেখানে কোন এরিয়াটা এবার সেখানে জায়গাটা দিতে হবে নেম অফ ডিস্ট্রিক্ট সেটা আপনাকে পরীক্ষার কোশ্চেনে বলে দেবে অর্থাৎ জিনিসটা আমি বলতে চাইছি
যে বাজেভাবে বা প্রচুর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হলো সেই জায়গাগুলো আপনাকে বলতে হবে যে the worst affected areas were name of the district and আবার একটা ডিস্ট্রিক্টের নাম দিলেন, বা পরীক্ষার সময় আপনাকে যদি বলে দেয় ডিস্ট্রিক্ট না দিয়ে বলে দেয় যে বিভিন্ন রিজিয়নগুলো, মনে করুন গোপালপুর রিজিয়নের মধ্যে ঘটেছিল, সেখানে কতগুলো শহরের নাম দিয়ে দিল বা গ্রামের নাম দিয়ে দিল, সেগুলো আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। অর্থাৎ রোস্ট এফেক্টেড এরিয়াজ ওয়ার নেম অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড নেম অফ ডিস্ট্রিক্ট, হ্যাঁ, অ্যান্ড নেম অফ দ্য ডিস্ট্রিক্ট আমি তিনটে দিলাম। পরীক্ষার সময় যদি দুটো দেয় আপনারা দুটোর মধ্যে শেষ করে দেবেন। হলো, এই পর্যন্ত হলো। তাহলে দ্য রোস্ট এফেক্টেড এরিয়াজ ওয়্যার, এবার এরিয়াগুলোর নামগুলো আমি জাস্ট দিয়ে দিলাম, বোঝা গেল? অর্থাৎ এখানে অ্যান্টি করবেন, এখানে কমা দেবেন, এবং পরপর মনে করুন পাঁচটা আছে, পাঁচটা আপনাকে দিল, আপনি পরপর কি করবেন এরিয়াজ ওয়্যার পরপর নামগুলো লিখতে থাকবেন। চারটে লেখার পরে তারপরে দেবেন অ্যান্ড, তারপরে লাস্টটা দেবেন। কি বললাম? পাঁচটা মনে করুন জেলা, আপনাকে জেলা বা জায়গার নাম দিয়ে দিল, আপনি কি করবেন প্রথম চারটে কমা কমা দিয়ে এরিয়াজ ওয়্যার, তারপরে কমা এক্স কমা ওয়াই কমা জেড বা এ কমা বি কমা সি কমা ডি পর্যন্ত হলো, তারপরে অ্যান্ড ই করে দেবেন। বোঝা গেল? এই যেমন করেছি আমি, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট কমা নেম অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড নেম অফ দ্য ডিস্ট্রিক্ট। বোঝা গেল এই পর্যন্ত? তারপরে আমি মুছছি, তার পরের অংশে আসছি। বন্ধুরা, এবার আমি যতটুকু লেখালাম তারপরে যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে, তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, মানে কোন ঘটনাটা, ওই যে রোস্ট এফেক্টেড ডিস্ট্রিক্ট গুলো হলো পরপর পরপর, তারপরে থেকে কি লিখবো, অ্যাজ এ রেজাল্ট অফ দিস ডিজাস্টার্স, ডিজাস্টার্স, এবার কি নেম অফ দ্য ডিজাস্টার্সটা দিয়ে দিলেন, নেম অফ দ্য স্টর্ম, মানে কোন স্টর্মটা, মনে করুন ফণী, তিতলি, সেগুলো কিন্তু আপনার ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখছি এরমভাবে কিন্তু আপনারা লিখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোন জায়গায় কি লিখতে হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দিস ডিজাস্টার্স নেম অফ দ্য স্টর্ম, মনে করুন আমি লিখলাম অ্যাজ এ রেজাল্ট অফ দিস ডিজাস্টার্স ফণী, আমি লিখলাম ফণী বা বুলবুল, যাই হোক, থাউজেন্ড ডিজাস্টার, এখানে একটা কমা দেবেন, তারপরে থাউজেন্ডস অফ হাউসেস had been destroyed, and big trees, আপনাকে পয়েন্টে কি দেয়া থাকবে, পয়েন্টে দেয়া থাকবে, আমি 1000 দিয়েছি, ওখানে দেয়া থাকলো 400 বাড়ি ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে আপনাকে শুধু ওইটুকু দেয়া থাকবে যে 400 নাম্বার অফ হাউসেস ডিস্ট্রয়েড। এবার আপনাকে ওই ট্রি ওয়্যার আপরুটেড, ব্যাস, এবার ওই পয়েন্টের উপর বেস করে আপনাকে এগুলো লিখতে হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দিস ডিজাস্টার্স ফোনি কমা থাউজেন্ড অফ হাউসেস had been destroyed and big trees big trees were uprooted uprooted। অর্থাৎ বাংলাটা হচ্ছে যে এই ঝড়ের ফলে অনেক বাড়িঘর, মানে এই ধ্বংসাত্মক ঝড়ের ফলে থাউজেন্ড অফ বাড়ি, মানে থাউজেন্ড অফ হাউসে, অর্থাৎ হাজারের উপরে বাড়ি যেগুলো হ্যাড বিন ডিস্ট্রয়েড, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে, এবং অনেক বড় বড় গাছ অ্যান্ড বিগ ট্রিজ ওয়্যার আপরুটেড, এবং অনেক বড় বড় গাছ যেগুলো আছে সেগুলো নির্মূল, একদম মূল শুদ্ধ উপড়ে গেছে, সেগুলো আপরুটেড। এরপরে কি লিখবো, এ হিউজ কোয়ান্টিটি a huge quantity of crops, এবার দানার শস্য নিয়ে আপনাকে বলবে পয়েন্টটা, সেখানে আমি কি লিখবো, হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস was totally damaged very badly। দেখুন আমি কিন্তু খুব হাইফাই ইংলিশ দিচ্ছি না, খুব সহজ সিম্পল ভাষায় দিচ্ছি, ভুল কম হবে।
এই পড়তে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, সময় খুব কম থাকবে, সেখানে আপনাকে লিখতে হবে। এ হিউজ কোয়ান্টিটি অফ ক্রপস ওয়াজ টোটালি ড্যামেজড ভেরি ব্যাডলি, অর্থাৎ প্রচুর পরিমাণে শস্য, দানা শস্য যেগুলো নষ্ট হয়ে গেছে, খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। এবার কি লিখবো? গভর্নমেন্ট স্টেপ, দ্য গভর্নমেন্ট, মনে করুন এবার দেয়া থাকলো পয়েন্ট গভর্নমেন্ট স্টেপ, তাহলে সেইখানে বেস করে আমাকে লিখতে হবে কি, দ্য গভর্নমেন্ট টুক immediate steps and sent relief to the, এবার আপনি এখানে দিয়ে দিলেন নেম অফ দ্য স্ট্রম, মানে আমি এখন ফণি দিয়ে করছি, তাহলে আমি লিখে দিলাম ফণি। তাহলে জিনিসটা কি হলো যে the government took immediate steps and sent relief to the phony hit areas বা বুলবুল হিট এরিয়াস। বোঝা গেল? তাহলে বাংলাটা কি হলো যে সরকার তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছে, মানে দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপস, খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছে এবং ফণি আক্রান্ত এলাকাতে মানে সেন্ড রিলিফ অর্থাৎ ত্রাণ পাঠিয়েছে। বোঝা গেল? তাহলে গভর্নমেন্ট তাড়াতাড়ি স্টেপ নিয়েছে এবং ফণি আক্রান্ত এরিয়াতে ত্রাণ পাঠিয়ে দিয়েছে। তারপরে কি দিতে পারি যে এত কোটি কম্পেনসেশন দেওয়া হয়েছে, তাহলে আমি লিখতে পারি দ্য গভর্নমেন্ট, এটা লাস্ট পয়েন্টে আমি দিতে পারি দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো announced a compensation of 10 crore। এবারে ওখানে আপনাকে যে টাকাটা বলবে সে টাকা লিখে, আমি যেমন লিখলাম 10 crore অর্থাৎ 10 কোটি ফর রিলিফ অ্যান্ড rehabilitation ওয়ার্ক। অর্থাৎ আমি কি লিখলাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ 10 crore ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়ার্ক। অর্থাৎ সরকার উদ্ধার কার্যের এবং পরিত্রাণের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করেছে। ব্যাস, এই বেস করে আমি যে রিপোর্টটি লেখালাম, এইটা যদি আপনি লিখতে পারেন সোজা সহজ ভাষায়, আপনি এখান থেকে 60% নাম্বার অতি সহজেই বের করতে পারবেন। এবং এই যে ভাষা দিয়ে লিখে দিলাম, এবার এরপরে যদি আপনার যদি মনে হয় যে আরো কিছু আমি এর মধ্যে অ্যাড করতে পারেন আপনি, তবে সেগুলো আমি যে সহজ ভাষায় বুঝিয়ে দিলাম এইরকম ভাষা দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। কিন্তু বেসিক স্ট্রাকচার আমি বুঝিয়ে দিলাম, এই বেসিক স্ট্রাকচারের উপর বেস করে আপনি এই সাইক্লোন রিলেটেড যাই রিপোর্ট দিক আপনি কিন্তু অতি সহজেই এবার লিখে ফেলতে পারবেন। বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থেকে থাকে সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।